আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে। এই সংক্রান্ত আলোচনা সম্পর্কে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এই কথা বলেছেন। তার দাবি, শিগগিরই এই চুক্তির কথা ঘোষণা করা হতে পারে। রয়টার্স বলেছে, মঙ্গলবার চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দোহায় আবারও বৈঠকে বসবেন আলোচকরা। চুক্তির শর্ত চূড়ান্ত হবার বিষয়টি এমন সময় সামনে এলো যখন হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি হতে পারে। ইসরায়েলি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আলোচনা অনেক দূর এগিয়েছে, কয়েক ঘণ্টা, দিন বা এর বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এছাড়া সোমবার তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও আলাপ করেছেন, যিনি গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীর হিসেবে কাজ করছেন। জ্যাক সুলিভান বলেছেন, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গেও আলাপ করার কথা রয়েছে জো বাইডেনের। এদিকে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের ভেতর থেকে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করা হচ্ছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কয়েকজন সহ জোটের 10 জন ডানপন্থী সদস্য যুদ্ধবিরতির বিরোধিতা করে তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ফিলিস্তিনের যে কর্মকর্তা যুদ্ধবিরতির চুক্তির শর্ত চূড়ান্ত হবার বিষয়টি জানিয়েছেন, তিনি বিবিসিকে আরও বলেন, সোমবার ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা একই ভবনের ভেতরে পরোক্ষ আলাপ আলোচনা করেছেন। যুদ্ধবিরতি চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে ফিলিস্তিনি ওই কর্মকর্তা বলেন, বিস্তারিত কৌশলগত আলোচনার জন্য যথেষ্ট সময় লেগেছে। উভয় পক্ষ রাজি হয়েছে যে চুক্তির প্রথম দিন হামাস 3 জিম্মিকে মুক্তি দেবে। এরপর ঘন বসতিপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। এর 7 দিন পর হামাস আরও 4 জিম্মিকে মুক্তি দেবে। দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের উত্তর গাজায় ফেরার অনুমতি দেবে ইসরায়েল, তবে তারা শুধু উপকূলীয় রাস্তা দিয়ে হেঁটে ফিরতে পারবেন। সালাহ আল দিন সড়ক সংলগ্ন একটি পথ দিয়ে ছোট গাড়ি, পশুচালিত গাড়ি ও ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হবে। কাতার ও মিশরের পরিচালিত একটি এক্সরে মেশিনের মাধ্যমে এই পথ দিয়ে গাড়ি চলাচল পর্যবেক্ষণ করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ বজায় রাখবে। চুক্তির প্রথম ধাপ 42 দিন পর্যন্ত স্থায়ী হবে। এ সময় পূর্ব ও উত্তর সীমান্তে 800 মিটার নিরপেক্ষ অঞ্চল হিসেবে বজায় থাকবে। ইসরায়েল 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। এর মধ্যে 190 জন 15 বছর কিংবা তারও বেশি সময় ধরে সাজা ভোগ করছেন। বিনিময়ে হামাস 34 জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির 16তম দিনে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানল এখনও কমার কোনো লক্ষণ নেই। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন মঙ্গলবার সেটি আরও বেড়ে যেতে পারে, কারণ বাতাসের গতি বাড়ার পূর্বাভাস রয়েছে। বাতাসের গতি বৃদ্ধি পেলে আগুন দ্রুত ছড়াবে এমন আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোমবার 7ম দিনে দাবানল তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে। লাখো লাখো মানুষ ঘর ছাড়া হয়েছে দাবানলের কারণে। শহরটিতে একযোগে কয়েকটি স্থানে দাবানল চলছে। সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠা পেলিসাদেস দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জোর তৎপরতা চলছে, কিন্তু সেটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বরং আশঙ্কা করা হচ্ছে ঘন বসতিপূর্ণ সান ফার্নান্ডো ভ্যালির দিকে আগুন ছড়িয়ে পড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, ঘণ্টায় 110 কিলোমিটারের বেশি গতিতে বাতাস বইতে পারে মঙ্গলবার থেকে। সেটি হলে আগুন আরও প্রাণঘাতী হয়ে উঠবে। এর ফলে আরও নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানান দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বিশেষজ্ঞ রোজ শোনেনফিল্ড। রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলেই হতবাক করে দেওয়ার মতো। দাবানলে লস অ্যাঞ্জেলেসের এলাকার পর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ধনকুবের কি সাধারণ মানুষ, সবার বাড়ি মিশে গেছে মাটির সঙ্গে। আগুনে পুড়ছে অন্তত 12,300 বাড়ি, আর আগুনে এখন পর্যন্ত 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট একুওয়েদার।
আগুনের সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও চরমে পৌঁছেছে। বাড়িঘর হারানোর শোকের মধ্যেই প্রাণ বাঁচাতে 1 লাখ মানুষকে উপদ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে। পরিস্থিতি আরও প্রতিকূল হলে একই নির্দেশ দেওয়া হতে পারে আরও 87,000 লোককে। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক নানা সরঞ্জাম হাতে মাঠে নেমেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। এখন পর্যন্ত 23,713 একর জায়গা গ্রাস করার সবচেয়ে ভয়াবহ প্যালিসেডস দাবানল মাত্র 13% নিয়ন্ত্রণে এসেছে, আর 14,117 একর এলাকায় জ্বলতে থাকা ইটন দাবানল নিয়ন্ত্রণে এসেছে 27%। ইরানের সামরিক বাহিনীর বহরে নতুন করে আরও 1,000 ড্রোন যুক্ত হয়েছে। এগুলো দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে। সোমবার নতুন এই ড্রোনগুলো ইরানি বহরে যুক্ত হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, দিকবদল করতে পারে। ড্রোনগুলো 2,000 কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। এমন সময় ইরানের সামরিক বহরে এসব ড্রোন যুক্ত হল যখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেবার পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়তে পারে। ড্রোন শিল্পে অনেক বছর ধরেই উন্নতি করছে ইরান। তাদের এমন ড্রোন আছে যেগুলো 2,000 কিলোমিটার দূরে উড়ে গিয়ে ইসরায়েলে আক্রমণ করতে পারে বলে দাবি করা হয়। ইরানের ড্রোনগুলো ইসরায়েলের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইরানের তৈরি শাহেদ কামিকাজে ড্রোন সাম্প্রতিক সময়ে বিশ্বে খুবই আলোচিত। শাহেদ এক ধরনের আত্মঘাতী ড্রোন যেগুলো বিস্ফোরক বোঝাই হয়ে টার্গেটের ওপর আছড়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি এই ধরনের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এছাড়া লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরাও কামিকাজে ড্রোন ব্যবহার করছে। অনেকদিন ধরেই যুদ্ধের অন্যতম উপাদান হয়ে উঠেছে এই ড্রোন, যে কারণে ইরানের ড্রোন শিল্প সমৃদ্ধ হওয়ায় উদ্বেগ বেড়েছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এই কথা। মার্কিন রিপাবলিকান এই নেতা গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এবং আগামী সপ্তাহে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে খুব দ্রুত দেখা করবেন। অবশ্য পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে সম্ভাব্য কোনো সময়সীমা দেননি ডোনাল্ড ট্রাম্প। তবে এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হবার পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম কোনো বৈঠক। ইউক্রেনের চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প নিউজ ম্যাক্সকে বলেন, এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের ওপর নির্ভর করছে। তিনি আরও বলেন, এবং আমি জানি তিনি আমার সাথে দেখা করতে চান এবং আমি খুব তাড়াতাড়ি দেখা করতে যাচ্ছে। ট্রাম্প জানান, পুতিনের সাথে তিনি আরও আগেই দেখা করতেন, এখন শুধু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার অপেক্ষায় করছেন, কারণ রাষ্ট্রীয় দায়িত্ব থেকেই তিনি পুতিনের সাথে দেখা করতে চান। এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাষ্ট্র করার ব্যাপারে ট্রাম্প যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তা থেকে তাকে সরে আসার আহ্বান জানিয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জে ক্রিটিয়ান। ট্রাম্প যদি সত্যি কানাডাকে অঙ্গরাষ্ট্র করার চেষ্টা করেন তাহলে কানাডাও আক্রমণাত্মকভাবেই তার জবাব দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ক্রিটিয়ান। 1993 থেকে 2003 সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী ছিলেন ক্রিটিয়ান। কানাডার দৈনিক গ্লোব অ্যান্ড মেইলে সম্প্রতি একটি কলাম লিখেছেন তিনি। সেখানে ক্রিটিয়ান বলেন, আপনি কানাডাকে অঙ্গরাষ্ট্র করার যে প্রস্তাব দিয়েছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য একটি অপমান এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি অভূতপূর্ব হুমকি। আমরা এমনিতে সহজ সরল, ভদ্র ও মৃদুভাষী, কিন্তু আমাদের মেরুদণ্ড রয়েছে এবং আমরা কঠিনও হতে পারি, তাই ভুলেও আমাদের দুর্বল ভাববেন না। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছে দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন। এই জোটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো বৈশ্বিক সংগঠনগুলো আছে।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার পরিবার বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ব্রিটিশ রাজনীতিতে তোলপাড় শুরু করে দিয়েছে। এর আগে এই অভিযোগের আলোকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট নেতা কেমি বেডেনকেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান টিউলিপকে বরখাস্ত করতে। তবে সোমবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী টিউলিপের ওপর পূর্ণ আস্থা রেখেছেন। এর আগেও কিয়ার স্টারমার সিদ্দিকের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, তিনি যথাযথভাবে কাজ করেছেন এবং নিজেকে স্বেচ্ছায় তদন্তের জন্য উপস্থাপন করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানায়, স্যার লরি এখন বিষয়টি তদন্ত করবেন এবং যদি প্রয়োজন হয় পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন বলেছে, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারে যেই দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো স্পষ্টতই স্বার্থের সংঘাত। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে। এই মামলার অন্যতম আসামি টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া টিউলিপের বিরুদ্ধে লন্ডনে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নেবার অভিযোগ উঠেছে। টিউলিপ শুরুতে ফ্ল্যাট নেবার কথা অস্বীকার করলেও ব্রিটিশ মিডিয়া বিষয়টিকে সত্য প্রমাণ করেছে। এছাড়াও টিউলিপের আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বের হয়ে আসছে একে একে, যে কারণে নানা দিক থেকে চাপ বাড়ছে শেখ হাসিনার বোনের মেয়ের ওপর। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।